আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ভাই, ইরানের পারমাণবিক বোমার খবর দিয়া দয়া করে বলেন। ইরানের পারমাণবিক বোমার খবর বলবো। দর্শক যারা প্রবেশ করেছেন লাইভ সেশনে, সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরগুলো দিতে চাই আপনাদের, তার কয়েকটি শিরোনাম আমি আপনাদের জানিয়ে রাখছি। প্রথম ব্রেকিং খবরটি হলো, ভারত জুড়ে যুদ্ধের প্রস্তুতি চলছে। দেশের ভেতরে সব রকম প্রস্তুতি চলছে। পাকিস্তান আক্রমণ করলে ভারত কিভাবে সেটা মোকাবেলা করবে, সেই সকল ন্যাশনাল সিভিল ফোর্সগুলো তাদের অ্যাক্টিভ হয়ে কাজ করছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করছে। তার মানে শিগগিরই একটা বড় যুদ্ধ দেখতে যাচ্ছি উপমহাদেশে। পাশাপাশি পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে তাদের কি পরিকল্পনা জানালো, যেটা শুনে নরেন্দ্র মোদীর গদি নড়াচড়া শুরু করে দিল। 2 নম্বর ব্রেকিং খবর, ইরান এমন একটি মিসাইলের খবর জানালো বিশ্বকে, যা শুনে আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে। অর্থাৎ ইরান থেকে এক মিসাইলে আমেরিকা মোটামুটি লন্ডভন্ড। কোন সেই মিসাইল জানাবো আজকে। 3 নম্বর ব্রেকিং খবর, দখলদারদের রাফার যে হেডকোয়ার্টার দখলদারদের, সেটাকে উড়িয়ে দিল মুক্তিকামীর দল। পাশাপাশি চায়নাকে বড় রকম সুবিধা দিয়ে আবারও ভারতকে ট্র্যাপে ফেলে দিল মিস্টার ট্রাম্প। ভারত কি শেষ পর্যন্ত মোদিকে হারাতে যাচ্ছে? মোদির ভাগ্যে আসলে কি আছে? চলুন, এছাড়া আরো অনেকগুলো খবর আপনাদের জানাবার চেষ্টা করব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ডোনাল্ড ট্রাম্প চীনকে 145% ট্যারিফ যোগ করেছিল। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে বা আমেরিকার সাথে চীনের বাণিজ্যিক যুদ্ধটা চলছে বেশ কয়েক বছর ধরে। চীন আমেরিকাকে 120% ট্যারিফ দিয়েছিল। আমেরিকা দিয়েছিল 145, চীন দিয়েছে 120। যখন ভারতকে রাশিয়া থেকে তেল কেনার উপর ট্যারিফ যোগ করে দিল এবং ভারতের বড় বড় কোম্পানিগুলো তাদের বিশ্ববাজারের কাজ হারাতে শুরু করলো, আন্তর্জাতিক অর্ডার বাতিল হতে শুরু করলো, কোণঠাসা ভারত চলে গেল চীন রাশিয়ার বলয়ের কাছে। আত্মসমর্পণ করলো নরেন্দ্র মোদী। ঠিক সেই সময়টা ডোনাল্ড ট্রাম্প আরেকটা চাল দিলেন। তিনি চীনকে বললেন যে তোমার 145% যে ট্যারিফ যোগ করছি, আগামী 90 দিনের জন্য এটা বহাল থাকবে না, তোমার জন্য মাত্র 30% ট্যারিফ। 145 থেকে এক লাফে নিচে নেমে 30% করে দিয়েছে। ভারতকে কিন্তু 50%। খেয়াল করেন, ভারত নরেন্দ্র মোদীর মিত্র দেশ ছিল, সেই ভারতকে কিন্তু 50% ট্যারিফ দিয়েছে। আর চীন কিন্তু রাশিয়া থেকে এবং ইরান থেকে, দুটো স্যাংশন খাওয়ার দেশ থেকে তেল কিনে চীন, সেই চীনকে দিল মাত্র 145 থেকে নামিয়ে 30%। চীন তারা কি করলো, আমেরিকার উপর থেকে তাদের যে 120% ট্যারিফ যোগ করেছিল, পাল্টা ক্ষোভে পড়ে তারা সেটাকে 10%-এ নিয়ে আসলো। 120 থেকে চীন নিয়ে আসলো 10-এ। আমেরিকা যেহেতু তাকে ট্যারিফ থেকে বের করে দিয়েছে, কি শুধু 30, আমেরিকা 30, এখন চীনের 10। এখন দুটো তথ্য পাওয়া যায়। এক, আমেরিকা কি চীনের কাছে নত হয়ে গেল? বিশ্ববাজারে আমেরিকা বড় চাপে পড়ে গেল চীন রাশিয়ার ভূ রাজনীতির ক্ষেত্রে বা বাণিজ্যিক যুদ্ধের ক্ষেত্রে? নাকি আমেরিকা ভারতকে কোণঠাসা করতে চীনকে এই সুযোগটি দিল, বলো 90 দিন তুমি 30% ট্যারিফ দিবা। এখন তাহলে ভারত কি করবে? একদিকে 15 তারিখ আলাক্সায় ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের হাই ভোল্টেজ ম্যাচ এল ক্লাসিকো দেখবে বিশ্ব। এখানে যদি কোনো কারণে শান্তি চুক্তি হয়ে যায় বা যুদ্ধবিরতির কোনো আলোচনা হয়ে যায় রাশিয়া এবং আমেরিকার, সেক্ষেত্রে ভারতের কি হবে? এই একটি বিষয় আসছে। পাশাপাশি নরেন্দ্র মোদী এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে। একদিকে দেশের ভেতরে
বিরোধী দলগুলো তার বিরুদ্ধে নেমেছেন, তিনি ভোট কারচুপি করেছেন, ভোটার তালিকায় দুর্নীতি করেছেন। আরেকদিকে আন্তর্জাতিক বাজার থেকে নরেন্দ্র মোদীর উপর একটার পর একটা দুঃসংবাদ আসতেছে। এই খবরটা নেক্সট মানে একটু পরে দেওয়ার আগে আরেকটা খবরে যাচ্ছি। গাজাতে দখলদার বাহিনী পুরো গাজা দখলের জন্য মরিয়া, আর গাজার প্রতিরোধ বাহিনী তাদেরকে মোকাবেলা করে চলছে। বর্তমান সিনটা হলো এরকম। আমরা গাজার সংবাদটা একটু কমিয়ে দিয়েছি, কারণ গাজার ভালো সংবাদ নেই। ওরা দখলে আছে, ওরা প্রতিহত করছে, এইভাবেই চলছে। আর নিরীহ মানুষগুলো প্রাণ হারাচ্ছে, অভুক্ত মারা যাচ্ছে, প্রাণের জন্য মারা যাচ্ছে, খাদ্যের জন্য মারা যাচ্ছে। এই সংবাদ প্রতিদিন দিয়ে আপনাদের মন খারাপ করতে চাই না। আর আজকে কয়েকটা ভালো খবর পাওয়া গেছে এরকম। রাফাতে আইডিএফ এর যে হেডকোয়ার্টার, কমান্ডিং পোস্ট, এটাকে উড়িয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী। অর্থাৎ রাফাতে দখলদারা যে কমান্ডিং পোস্ট তৈরি করেছে বা কমান্ডিং হেডকোয়ার্টার, যেখান থেকে তারা যুদ্ধ পরিচালনা করছে, তাদের ট্রুপ ক্যারিয়ার, মার্কাভা ট্যাঙ্ক, তাদের সামরিক বাহিনী, আরো সামরিক অস্ত্র যেখানে মজুদ ছিল, সেখানে প্রতিরোধ বাহিনী মিসাইল অ্যাটাক চালিয়েছে। রকেট, এটাকে মিসাইল না বলে আমরা রকেট অ্যাটাক বলতে পারি, রকেট অ্যাটাক চালিয়েছে একসঙ্গে বেশ কয়েকটি। বলা হয়েছে সেখানে হেডকোয়ার্টারে ব্যাপক আগুন ধরে গেছে এবং ব্যাপক বিস্ফোরণ হয়েছে, প্রচুর হতাহতের খবর পাওয়া যাচ্ছে। শুধু এখানেই নয়, সিরিজ গাজার যে আদার্স প্রতিরোধ বাহিনীগুলো রয়েছে, তারা সিরিজ অ্যাটাক করেছে আরো কয়েকটি দখলদার টার্গেটে। বলা হচ্ছে আজকে দখলদারদের উপর একটা ভালো অমানিসা নেমে এসছে। একদিকে তারা দাবি করছে তারা দখল করে ফেলছে গাজা, আর অন্যদিকে গাজার প্রতিরোধ বাহিনীগুলো তাদেরকে প্রতি মুহূর্তে এভাবেই টাফ টাইম দিচ্ছে। বলা হচ্ছে বেশ কিছু হেলিকপ্টার হতাহতদের নিয়ে তার দেশে ফেরত গেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতির পুরো হিসেবটা এখনো আসেনি, নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেব। আসছি তৃতীয় ব্রেকিং খবরে। তৃতীয় ব্রেকিং খবরটি হলো, ইরান দিব না পাকিস্তান দেব? কমেন্টে জানান, আগে কোনটা চান? আগে আমরা পাকিস্তানে যাই, তারপরে ইরানে যাব। পাকিস্তান তো আমাদের কাছে, ইরান তো একটু বেশি দূরে। পুরো ভারত জুড়ে আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে পাশে, বুঝছেন? সে আমাকে ভিডিও শেষে আবার প্রশ্ন করবে, ভিডিও শুনে আমাকে প্রশ্ন করে। তার আন্তর্জাতিক বিশ্ব নিয়ে তার হ্যাবি জানাশোনা, মানে আমারকে প্রশ্ন করে করে ক্লান্ত করে ফেলবে, তার খুব আগ্রহ বেশি। তো পাকিস্তান, এই যে পাকিস্তান পাকিস্তান কমেন্ট আসছে, পাকিস্তান বিজয়ী হয়েছেন আব্দুর রহিম ভাই। তো মিস্টার আসিম মনির, তিনি আমেরিকায় তো কালকে কি ঘোষণা দিয়েছেন আপনাদেরকে আমি লাইভে জানিয়েছি, কালকে লাইভে। ভারতের ভেতরে তারা এখন সিভিল প্রশাসনকে মাঠে নামিয়ে দিয়েছে। তারা ভারতে পাকিস্তান পাল্টা অ্যাটাক করলে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে, কিভাবে মানুষকে এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নেওয়া হবে, কিভাবে সেখানে সাইরেন সিস্টেম অন হবে, সাইরেন সিস্টেমের পর মানুষ কিভাবে পালাবে, ব্ল্যাক আউট হলে কিভাবে মানুষ নিজেকে সেভ করবে পাকিস্তানি মিসাইলের হাত থেকে বা যুদ্ধ বিমানের হাত থেকে, কিভাবে ত্রাণ কর্মীরা কাজ করবে, মানুষ পাকিস্তান অ্যাটাক শুরু করলে কিভাবে আত্মরক্ষা করবে, এগুলোর উপর এখন পুরো ভারত জুড়ে সিভিল প্রশাসন কাজ শুরু করে দিয়েছে। বলা হচ্ছে ঠিক অপারেশন সিঁদুরের আগে এই কাজটি করেছিল ভারত, এবং আমরা দেখলাম তার 24 থেকে 48 ঘন্টা পরই পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করেছিল। তো ঠিক এখন ভারত জুড়ে এই কাজগুলো চলছে। ব্ল্যাকআউট কি, কেন ব্ল্যাকআউট হলে কি করবে, সাইরেন কেমন, সাইরেন দিলে কি করবেন, হুড়োহুড়ি করবেন নাকি ফ্লোরে শুয়ে পড়বেন নাকি এইভাবে পালাবেন, সেই পথগুলো, নিরাপত্তা বাহিনী কোন কোন সেক্টরে কাজ করবে, কিভাবে অ্যাম্বুলেন্স মুভ করবে, হাসপাতালগুলো কোন অঞ্চলের মানুষ কোথায় যাবে, এই যে পুরো বিষয়গুলো, এগুলো এখন ভারতে চলছে মহড়া। তার মানে
যে কোনো সময় হতে পারে, আমার এই লাইভটি 10 মিনিট পরে, হতে পারে আবার 3 দিন পরে, হতে পারে 7 দিন পরে, কনফার্ম টাইম বলা যাচ্ছে না। তবে ভারতীয় সেনা প্রধানের বক্তব্য অনুসারে এটুকু বোঝা যাচ্ছে শিগগিরই শুরু হচ্ছে যুদ্ধ। পাকিস্তান বলেছে যদি ভারত পাকিস্তানে দুঃসাহস করে আক্রমণ করতে, ভারতকে আমরা একটা বিষয় বলে রাখি, এই যুদ্ধটা এলওসি, লাইন অফ কন্ট্রোল কিংবা সীমান্ত অঞ্চলে হবে না। এবার পাকিস্তান ভারতের ভিতরে ঢুকে পড়বে এবং ভারতের দক্ষিণ, পশ্চিম, উত্তর, পূর্ব বলে কিছু থাকবে না। পুরো ভারতের ভেতরে এই আক্রমণ চালাবে পাকিস্তান। কথাটা আরো সহজ করে বলি, বিগত সময় যেটা আমরা খেয়াল করতাম যে লাইন অফ কন্ট্রোলে, যেটাকে আমরা সংক্ষেপে এলওসি বলি, সেখানে দুই পক্ষের গোলাগুলি চলে। তো পাকিস্তান বলছে যে এবার যদি ভারত, গতবারও অপারেশন সিঁদুর তারা শুরু করেছিল, আমরা অপারেশন বুনিয়ানু মারসুস দিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছি। পাকিস্তান বলছে গতবারও আমরা বলেছি যে ভারত শুরু করবে কিন্তু শেষ আমরা করব, এবারও আমরা বলছি শুরুটা ভারত করবে, শেষটা আমরা করব। আর এবারের যুদ্ধটা পাকিস্তান কোনোভাবে সীমান্তে রাখবে না। পাকিস্তান ভারতের পূর্ব থেকে শুরু করবে, দক্ষিণে চলে যাবে। বক্তব্যটা হলো এই টাইপের, এবং পুরো ভারতকে আমরা কাঁপিয়ে তুলব। ভারত যেটা চিন্তা করে না, সেই চিন্তার বাইরের কাজটি পাকিস্তান করতে যাচ্ছে এবার। ভারতের সেনাপ্রধান গুরুত্বপূর্ণ বৈঠকগুলো করছেন এখন তার বিভিন্ন ব্রিগেড প্রধানদের সাথে। নরেন্দ্র মোদী তার গ্রিন সিগন্যাল এক প্রকার দিয়ে দিয়েছেন সেনাবাহিনীকে। এখন টাইম ফ্রেম জাস্ট কোন টাইমে শুরু হবে এটাকে হ্যাঙ্গিং এ রাখা হয়েছে, মানে কবে শুরু হবে এটা হয়তো বা এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না, হয়তো বা বলা হয়ে গেছে বাট গণমাধ্যমে আসেনি। ভারত তার পরিকল্পনাগুলোকে যেভাবে সাজিয়েছে, যেটা ভারতের গণমাধ্যম বলছে, তারা 3টি স্থানে একযোগে অ্যাটাক করতে চায়। এক, আরব সাগর থেকে তারা করাচিকে টার্গেট করবে, সীমান্ত দিয়ে তাদের গ্রাউন্ড ফোর্স নেমে যাবে, স্থলবাহিনী, আকাশে তাদের 1.5 শতাধিক যুদ্ধ বিমান একসঙ্গে পাকিস্তানে প্রবেশ করবে। একসঙ্গে শুধু যুদ্ধ বিমান না, সঙ্গে ড্রোন, অজস্র ড্রোন। ভারতীয় কিছু সূত্র বলছে ইসরায়েল পাক ভারতের যুদ্ধ শেষে এই ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ অফিসিয়াল এবং ভারতীয় অফিসিয়ালরা দুই দেশের মধ্যে বেশ অনেকগুলো বৈঠক করেছে, কেউ ইসরায়েলে গিয়ে, কেউ ইসরায়েল থেকে ভারতে এসে। তো বৈঠকগুলো শেষে কিছু সূত্র বলছে যে ইসরায়েল তার কাছে থাকা বিপজ্জনক মিসাইল, বোম, ড্রোন, আদার্স যা যা লাগে ভারতকে দিয়ে গেছে এবং ভারতকে কিছু পরিকল্পনা দিয়ে গেছে। পরিকল্পনা নাম্বার 1 যেটা ইসরায়েল ইরানে করেছিল, অর্থাৎ প্রথম অ্যাটাক তারা করতে পারে কিভাবে, পাকিস্তানের ভেতরে থাকা রয়ের এজেন্ট যারা রয়েছেন তারা প্রথমে পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ড্রোন অ্যাটাক চালাবে। এখন ধরেন কারা হতে পারে, বিএলএ, টিটিপি, তেহরিকে তালেবান আছে, বেলুচিস্তান লিবারেশন আর্মি আছে। গতকালকের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক রুবিও তিনি পাকিস্তানের বিএলএ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ বেলুচিস্তান লিবারেশন আর্মিকে আমেরিকা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন, গ্লোবাল টেররিস্ট। অর্থাৎ আসিম মনির আমেরিকা সফরে গিয়ে এই কাজটি করে এসছেন। পাকিস্তানিদের অভিযোগ টিটিপি এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি মূলত ভারতের ইন্ধনে কাজ করে এবং ভারতের অর্থায়নে, ভারতের অস্ত্রে পাকিস্তানকে অশান্ত করে। আবার পাকিস্তানের মধ্যে বলা হয় যে না, এরা বাংলাদেশের মতো স্বাধীন একটি রাষ্ট্র তৈরিতে কাজ করছে, যেমন আমাদের 71-এ আমরা কাজ করেছি। প্রশ্ন হলো, যদি তারা স্বাধীনতার জন্য কাজ করবে তাহলে পাকিস্তানের নিরীহ মানুষকে মারছে কেন? একটা প্রশ্ন থাকে। আমরা যে কোনো মুক্তির পক্ষে, কিন্তু তারা পাক সেনাবাহিনীকে টার্গেট করছে, পুলিশকে টার্গেট করছে, আত্মঘাতী অ্যাটাক চালাচ্ছে, ট্রেন ছিনতাই করছে, বিভিন্ন গাড়িতে বোম্বিং করছে, মসজিদে বোম্বিং করছে। এটাকে কোনোভাবে স্বাধীনতার লড়াই বলা যায় না।
তো প্রশ্নটা হলো, এই বেলুচিস্তান লিবারেশন আর্মিকে যখন আমেরিকা টেররিস্ট সংগঠন ঘোষণা করেছে তখন আটকে গেছে ভারত। এতদিন নেপথ্যে ভারত অর্থায়ন, অস্ত্র সব দিয়েছে। এখন এবং সোশ্যাল মিডিয়া, সেটা টুইটার বলি, ফেসবুক বলি, ইউটিউব বলি, ইনস্টাগ্রাম বলি, সব জায়গা থেকে তাদের আইডি গুলো এখন লক হয়ে যাবে, যেহেতু এটা টেররিস্ট সংগঠন হিসেবে আমেরিকা ঘোষণা করেছে। অতএব এদের যত প্রচার সেল আছে, প্রচার মাধ্যম আছে, যোগাযোগ সিস্টেম গুলো আছে, এই কি বলে বিএলএর, এগুলো এখন বন্ধ হয়ে যাবে, এগুলো সব ডিলিট হয়ে যাবে বা বন্ধ করে ফেলবে। এদের যে অ্যাকাউন্ট গুলো আছে, ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলো এখন ফ্রিজ করে দেওয়া হবে। তার মানে ভারত একটা বড় চাপে পড়ে যাচ্ছে, কারণ ভারতের প্রথম টার্গেট ছিল এদেরকে দিয়ে, যেমন ইরানে মোসাদ প্রথম দিন 13 জুন তারা একটা বড় ধামাকা করে, কি দেশের ভেতর থেকে তারা মিসাইল অ্যাটাক করে, এবং এই মিসাইল অ্যাটাকের মাধ্যমে প্রথমেই তারা ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে অচল করে দেয়। এরপর 12-13 মিনিটের এক আক্রমণে 20 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মেরে ফেলে দখলদার দেশটি। তো ইসরায়েল ভারতকে এই পরামর্শটি দিয়ে গেছে তার দেশে এসে, যে তোমরা পাকিস্তানের ভেতরে থাকা রয়ের এজেন্টকে অ্যাক্টিভ করো এবং তাদের হাতে ড্রোন, মিসাইল, রকেট পৌঁছে দাও। তারা রাওয়ালপিন্ডি সেনা হেডকোয়ার্টার, ইসলামাবাদ গুরুত্বপূর্ণ জোন, রেড জোন বা ডিচক, তারা পেশোয়ার, বেলুচিস্তান, তারপর গিলগিট বেলুচিস্তান, আজাদ কাশ্মীর, লাহোর, এই প্রত্যেকটা জায়গার গুরুত্বপূর্ণ জায়গার জন্য প্রথম দিনই একটা বড় ধামাকা ঘটায়, এবং এই ধামাকা সামলে নেওয়ার আগ দিয়ে তোমরা পুরো পাকিস্তানের আকাশে 1.5 থেকে 200 যুদ্ধ বিমান ঢুকিয়ে দেবে, সিরিজ তোমরা অ্যাটাক চালাবে। এখান থেকে পাকিস্তান উঠে আসতে পারবে না, ইরান পারবে। প্রশ্ন হলো, পাকিস্তান কি, আমি বাংলাদেশ থেকে যদি আমি এই তথ্য জানি, পাকিস্তান কি তথ্য জানে না? রয়ের চেয়ে তো কম যায় না আইএসআই। পাকিস্তান তার বিকল্প পথ যেটা পেয়েছে, পাকিস্তানের সাংবাদিকরা যেটা বলছে, যে আজকেও পাকিস্তান বেলুচিস্তান লিবারেশন আর্মির 50টাকে ওপারে পাঠিয়ে দিয়েছে, ব্যাপক ক্র্যাকডাউন চালাচ্ছে সীমান্ত জুড়ে, যাতে করে কোনোভাবে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী সংগঠন কোনো বড় অ্যাটাক করতে না পারে। আজকেও 50টাকে খেয়ে দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, এবং সীমান্তে আরো প্রচুর সংখ্যক পাকড়াও হয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যদি ভারত অ্যাটাক করে, ঠেকাবে কি করে পাকিস্তান? পাকিস্তানের টার্গেট হলো, তারা পূর্বের মতো J-10C এবং 17 থান্ডার ব্যবহার করবে। টার্কিশ এবং চীনের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার গুলো তারা অ্যাক্টিভ করে রেখেছে। তারা স্যাটেলাইট ইমেজ যখন, অর্থাৎ চীন তাদেরকে বা তুরস্ক যখন তাদের স্যাটেলাইট ইমেজ সরবরাহ করবে যে ভারতের বেজ থেকে যুদ্ধ বিমান ফ্লাই করেছে, তাদের প্রথম টার্গেট থাকবে যে সেই বিমানগুলোকে তারা অ্যাটাক করবে, এবং আকাশের রাডার সিস্টেম, জিপিএস সিস্টেমকে তারা লক করে দিয়ে পূর্বে যে কাজটি করেছে, আকাশ ভারতের জন্য অন্ধ করে দেবে। এরপর তারা তাদের ফাইটার জেটগুলোকে ভারতের গভীরে ঢুকিয়ে দেবে। যখন ভারত পাকিস্তানে আসবে, পাকিস্তানে এসে তারা আটকে পড়বে, কারণ রাডার সিস্টেম তাদেরকে সাপোর্ট দিবে না। পূর্বে যেটা হয়েছে, তাদের যুদ্ধ বিমানগুলো পাইলটরা বুঝতে পারছিল না তারা কোথায় যাচ্ছে, কারণ তাদের জিপিএস তাদেরকে প্রতারণা করছিল, যেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে তাদেরকে লক করে তাদেরকে বিভ্রান্ত করেছিল চীন এবং তুরস্কর সিস্টেম। তো এবার তারা সেই কাজটি করবে। ভারতও জানে তারা এইভাবে এটা কাজটা করেছিল। তো ভারত এই জাল ছিন্ন করার জন্য ভারতেরও পরিকল্পনা আছে। নিঃসন্দেহে পাকিস্তানও নতুন কোনো জাল ফেলবে, পূর্বের জাল তো এবার ফেলবে না। একটা জায়গায় জাল ফেললে আপনি দ্বিতীয়বার সেখানে জাল ফেললে মাছ পাবেন না, কারণ মাছ সতর্ক হয়ে যায়, মাছ অন্য প্রান্তে চলে যায়। তো পাকিস্তান নিঃসন্দেহে আগের জালটা ফেলবে না। পাকিস্তান গতবার যেভাবে ট্যাকেল করেছে, তাদের অ্যাটাক অনুযায়ী তারা আবার জালের পরিবর্তন করবে। সেটা কি কারেন্ট জাল হবে নাকি বড় জাল হবে, সেটাও পাকিস্তান করবে। তবে পাকিস্তান যেটা বলেছে, যদি পাকিস্তানকে আক্রমণ করা হয়, পাকিস্তান যদি মনে করে যে তারা ধ্বংস হয়ে যাবে,
তাহলে পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে তারা ধ্বংস হবে, পুরো পৃথিবীর অর্ধেক নিয়ে। তার মানে কি পরিমাণ নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে পাকিস্তান, বা যেটা থ্রেট দিয়েছে, পুরো পৃথিবীর অর্ধেক তারা নিয়ে যাবে। আসলে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যুদ্ধটা খুব প্রয়োজন, কারণ নরেন্দ্র মোদী ভেতরে ব্যাপক চাপে আছে। ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা থেকে তাকে সরাবার জন্য চাপে রেখেছে, যেহেতু ট্রাম্পের সাথে বেয়াদবি করেছে। এখন এই মুহূর্তে পাকিস্তানের বিপরীতে একটা যুদ্ধের বিকল্প নেই। যেমন ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি টিকে থাকে একটি দলের উপর, একটি দল তাদেরকে বাঁচিয়ে রাখে, তার নাম হলো জামায়াত ইসলাম। এই দুটো দল ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাকুক, তাদের সামনে একটাই সারা জীবনের ইস্যু, রাজাকার ইস্যু, ৭১ আর রাজাকার। দেখবেন ৫৪ বছরের অর্থাৎ ৯০ সালের পর থেকে আমরা যে বিষয়টি দেখলাম সবচেয়ে বেশি, আওয়ামী লীগ এসে জামাতকে সাইজ করে রাজাকার ইস্যু, ৭১ ইস্যু, রাজাকার ইস্যু, ৭১ ইস্যু। এখন আওয়ামী লীগ বিদায় নিয়ে গেছে এই একই তসবিহ জোপে। বিএনপি কোনো নতুন ন্যারেটিভ না পেয়ে, ন্যারেটিভ তো পাইতে হবে, কারণ ওরা চাঁদাবাজি করে না, পাথর চুরি করে না, ওরা মানুষকে মারে না, কাটে না, তো ওদের তো কি করতে হবে? ওরা যেই ন্যারেটিভ মানুষ দেখে নাই, আমার যারা দর্শক আছেন হয়তো কেউ ৭১ দেখছেন, কেউ দেখেনি, আমরা তো দেখিনি, আমরা তো ৭১-এর অনেক পরে জন্ম নিয়েছি। তাহলে কি করতে হবে? ওদেরকে রাজাকার বানাও। বিষয়টা বুঝতে পারছেন? তো এই দুটো দলের ভবিষ্যৎ টিকে থাকে জামাতের উপরে। জামাত আছে বলেই তারা রাজনীতি করতে পারে, তাহলে তাদের রাজনীতি থাকবে না। এই যে আজকে খবর পেলাম সিলেটের পুরো পাথর চুরি করে কত হাজার কোটি টাকা বানিয়েছে একজন নেতা। অদ্ভুত লাগে, এই দেশে রাজনীতিবিদরা চোর না, আসলে চোর কারা? আমরা। কারণ আমরাই বেছে বেছে চোরদেরকে নেতা বানাবো, আমরাই এদেরকে ভোট দেব, এদের জন্য জীবন দেব, রাজপথে গুলি খাবো, অমুক নেতার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। আমরা খুঁজে খুঁজে এই চোরদেরকে নেতা বানাই, এমপি বানাই। এরা চুরি করে, আর এরা যেহেতু হাজার হাজার কোটি টাকা চুরি করে, এরা সেখান থেকে কিছু ছিটে ফুটা ফেলে দেয়, থুতুর মতো টিস্যু যেমন ফেলে দেয়, সেগুলো কেড়ে আমরা পকেটে ঢুকাই। আমরা হলাম পাতি নেতা। আমরা এলাকা চাঁদাবাজি করতে পারবো, আমরা টেন্ডারবাজি করতে পারবো, আমরা লুটপাট করতে পারবো, একটা ব্রিজের কাজ পাবো, ওই নেতা আবার দুজনকে কাজটা ভাগ করে দিবে, তারা কামড়াকামড়ি করে গোলাগুলি করে দুজন মরে যাবে। নেতার ছেলে মেয়ে কেউ মরবে না। নেতা এমপি থাকবেন, নেতার ছেলে মেয়র হবেন, আরেকজনই হবে, নেতার পরিবার সব গুরুত্বপূর্ণ পদে থাকবে। আর নেতা কৌশলে কি করবেন? একজনকে বলবে তুই এই রাস্তার কাজ কর, আরেকজন বলবে তুই এই রাস্তার কাজ কর, এরা দুইজনে কামড়াকামড়ি করবে, করে একজন মরে যাবে। নেতা খুব খুশি, একটা শয়তান শেষ, আরেকটা শয়তান তৈরি করবে। এই যে হাজার হাজার পাথর, হাজার হাজার কোটি টাকার পাথর চুরি করলো, শাস্তি কি? পদ থেকে সরিয়ে দিল। ভাই, যে ৪-৫ হাজার কোটি টাকা বানিয়েছে, তার পদের দরকার আছে? তার ১৪ গোষ্ঠী না, তার আজীবনে যত গোষ্ঠীর জন্ম হবে, তার খাওয়ার টাকার অভাব হবে। একটা ছোট্ট পদের, কোম্পানিগঞ্জের ছোট্ট পদের ব্যক্তি যদি এত টাকার মালিক হয়, রাষ্ট্রকে লুটে, তাহলে বোঝেন যারা একদম উপরে বসে আছে তারা কি পরিমাণ লুট করবে। আবার এদেরকে কে ভোট দিবেন? আপনি। সোশ্যাল মিডিয়া এদের জন্য যুদ্ধ কে করবেন? আপনি, তাই না? অনেকে তো যুদ্ধ করতেছেন এই চোরদের জন্য। করেন। আপনারা যারা রাজনীতি করেন, তারা তো রাজনীতি করেন পকেটের জন্য, দেশের জন্য কেউ রাজনীতি করেন না। রাজনীতিটা এত নোংরা যে এই রাজনীতির পথে যারা প্রবেশ করেন, তারা দেশকে, জনগণকে ভালোবেসে করেন না। যত বড় কথাই বলুক, যত বড় নেতাই দেশের জন্য এই করবেন, সব শালাই চুরির জন্য রাজনীতি করেন। আসেন, চলে গেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। অনেক দর্শক এখন আমার গালাগালি শুরু করবেন, যার দলের বিরুদ্ধে যাবে, আমি তো কোনো দলের নামই বলি নাই, চোরদের বিরুদ্ধে বলছি, সব দলেই তো চোর থাকে। তো এখন নরেন্দ্র মোদী বলেন, বিজেপি বা কংগ্রেস বলেন, যখনই কেউ মনে করে যে আমি হেরে যেতে পারি, ক্ষমতা হারাতে পারি, তখন টার্গেট করে পাকিস্তানকে। তো পাকিস্তানকে যখন একটা হিট করে বা পাকিস্তানে যদি একটা বড় বিজয় পায়, তার ক্ষমতা কনফার্ম। দেখবেন বিজেপি প্রতিটা নির্বাচনের আগ দিয়েই কাশ্মীরে একটা ইস্যু তৈরি করবে, কখনো পেহেলগাঁও, কখনো পেহলেম, এর কি বলে, আরে জম্মু কাশ্মীর, কখনো এটা ওইটা। প্রতিটা নির্বাচনের আগেই দেখবেন বিজেপি কাশ্মীর ইস্যুতে একটা জটিলতা তৈরি করবে, করে নিজেরাই নিজেদের লোকগুলো মারবে। ধরেন একটা অ্যাটাক ঘটিয়ে, নিজেরাই নিজেদের অ্যাটাক ঘটিয়ে ২০ জন সেনাকে মেরে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে এই নির্বাচনের টাইমটায় বাস। ভারতীয়রা মনে করে আরে আমার নরেন্দ্র মোদী পাকিস্তানের দিছে হতাইয়া, আসলে কচু কিছুই করতে পারেনি।
কিন্তু তাদের গণমাধ্যম, তাদের কয়েক শত গণমাধ্যম একযোগে বলে পাকিস্তানকে সার্জিক্যালি স্ট্রাইক করে এই করেছে, সেই করেছে, ওই করেছে। 1 মাস 2 মাস পরে শোনা যায় সব বাতাস। আসেন ইরানের খবরে, যারা বসে আছেন ইরানের জন্য। ভালো প্রশ্ন করছেন একজন। আজকে আপনাদের কমেন্ট গুলো ভালো ভালো আসছে, একটু শো করতে পারলে ভালো হতো। কমেন্ট শো করতে গেলে মনোযোগ আরেকদিকে চলে যায়। তারপরে খবরটা কি, ইরান খুররাম শহর 5 শুনছেন হয়তো অনেকে। ইরানের প্রেস টিভি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের ইঙ্গিত, আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র ইরান তৈরি করেছে। এই খুররাম শহর 5 বা 5 এটি পৃথিবীতে সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের রেকর্ড ছুঁতে যাচ্ছে। পৃথিবীর এরকম 2-3টা দেশের আছে, তার মধ্যে ইরান সেই ঘরে প্রবেশ করেছে। প্রশ্ন হলো, এটা কিসের খুশির খবর? খুশির খবর কি জানেন? ইরান থেকে আমেরিকার দূরত্ব হলো প্রায় 11,000 কিলোমিটার। ইরান থেকে আমেরিকার দূরত্ব। আর খুররাম শহরের রেঞ্জ 12,000 কিলোমিটারের উপরে। যদি এইটা 2 টন ওয়ারহেড বহন করে, 2 টন ওয়ারহেড নিয়ে যদি এটা ছোটে ইরান থেকে, এটা 12,000 কিলোমিটার যেতে পারে। 12,000। আর আমেরিকা থেকে ইরানের দূরত্ব 11, তার মানে আরো 1,000 কিলোমিটার ভিতরে। ইরানের কিছু সূত্র বলছে শুধু এখানেই নয়, যদি পেলট মানে ওয়ারহেডকে কমিয়ে দেয়া হয়, ধরেন 2 টনের জায়গায় 1 টন করে দেয়া হলো, তাহলে এটা আরো বেশি গভীরে যেতে পারে, মানে আরো দূরে যেতে পারে। ইরান থেকে আমেরিকায় যেতে সময় লাগে প্রায় 14 থেকে 16 ঘন্টা। 16 ঘন্টা ধরেন। আর এটি ঘন্টায় 20,000 কিলোমিটার অতিক্রম করবে। অর্থাৎ খুররাম শহর 5 ঘন্টায় 20,000, তাহলে দূরত্ব হলো 11। ধরলাম আমি অর্ধেক। তাহলে যে খুররাম শহর এটি যেতে সময় লাগে ঘন্টায় 20,000 যেতে পারে, তার মানে আধা ঘন্টা বা 35 মিনিট, এটা ইরান থেকে চললে 35 মিনিটের মধ্যে এটা আমেরিকার গুরুত্বপূর্ণ শহরকে লণ্ডভণ্ড করে দিতে পারবে। আর যদি অগ্রভাগে নিউক্লিয়ার ওয়ারহেড বসাতে পারে, তাতে নিউক্লিয়ার অ্যাটাক, যদি ব্যালিস্টিক বসায় ব্যালিস্টিক, যদি ক্রুজ বসায় ক্রুজ, যদি এটার অগ্রভাগে নিউক্লিয়ার সেট করে, এটা কিন্তু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক বলছে ওরা, তো এটার সামনে যদি তারা নিউক্লিয়ার ওয়ারহেড বসিয়ে দেয়, তাহলে ইরান অনায়াসে এখন আমেরিকাকে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। শুধু তাই নয়, সূত্রগুলো বলছে, যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা ইরান এখন এটা স্বীকার করছে না, ভেতর থেকে তথ্যগুলো আসছে, তারা বলছে যে ইরানের 3টি নাতাঞ্জ, ইস্পাহান, আরেকটি কি জানি, তাদের পারমাণবিক যে প্রকল্পে যে হিট করলো আমেরিকা B2 বোম্বার্স দিয়ে, বাংকার ব্লাস্টার বোমা দিয়ে, এটি তার চেয়েও ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ খুররাম শহর 5 মিসাইলটি সেই বাংকার ব্লাস্টার বোমার চেয়েও শক্তিশালী। 2 টন, বুঝতে পারছেন তো 2 টন কত বড় সাইজের। এই তথ্যগুলো আসার পরপরই আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে। এতদিন আমেরিকা মনে করতো আমি তো অনেক দূরে আছি, আমি মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বা কাছাকাছি মিত্রদের ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করবো। ইরান কই? ইরান তো আমার আশেপাশে কোনো ঘাঁটি নাই, ইরান কি করবে? কিন্তু ইরান খুররাম শহর 5 তৈরি করে আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে, তুমি যদি আমাকে মারো আমি তোমাকে মারতে পারি, তুমিও আমার নাগালে, তুমি আমার নাগালের বাইরে না। এখন ইরানকে হিসেবে নিতে হবে আমেরিকাকে। যদি ইরানকে হিসেবে না নেয়, ইরান কিন্তু আমেরিকা ছাড়ে নাই, মনে নেই? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বেজ, যেটা মার্কিন বেজ, উদাইদ, আল উদাইদ বলে, কাতারের। প্রথমে আমরা সবাই জানলাম যে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ, মানে তারা আক্রমণ করে প্রতিঘাত না করে তারা একটা প্রতি উত্তর দিয়েছিল। কিন্তু পরবর্তী মার্কিন বড় বড় স্যাটেলাইট ইমেজ ধরে গণমাধ্যমগুলো বলেছে আসল কাজটা করে দিয়ে আসছে, তাদের যোগাযোগ কমিউনিকেশন সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছিল ইরান সেই অ্যাটাকে। সেখানে দেখা যায় ড্রোন পিকচারে
অ্যাটাকের আগের ছবি আর অ্যাটাকের পরের ছবি। পরে দেখা যায় সেই জায়গাটা পুরো ধ্বংস করে ফেলেছে। অর্থাৎ যেখান থেকে আমেরিকা তার পুরো বাহিনীর সাথে কমিউনিকেশন করে, প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের তার বেইজের সাথে কন্ট্রোল সিস্টেম যেখান থেকে, সেটাকে ধ্বংস করে দিয়ে আসছে ইরান। তার মানে ইরান ছেড়ে দেয়নি, জবাব দিয়েছে। তো সবকিছু মিলে পৃথিবী আবারও কঠিন দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আমাদের নাকের ডগায় ভারত, পাকিস্তান, আল্লাহ জানে। যদি পারমাণবিক অ্যাটাকের ঘটনা ঘটে যায়, আমরা যে কি করব আল্লাহ ভালো জানে। পাশাপাশি ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, এখান থেকে শান্তি আসুক কামনা করি। অন্যদিকে ইরান, ইসরায়েল, উত্তেজনা আছেই। সবকিছু মিলে পৃথিবী আবারও ওলটপালট। শেষ করব একটি কথা দিয়ে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানরা বাণিজ্যিক যুদ্ধের জন্য পৃথিবীকে মৃত্যুপুরী বানিয়ে দিচ্ছে। মানুষের চিকিৎসার জন্য ওষুধ আবিষ্কার না করলেও তারা মানুষকে হত্যার ভয়ঙ্কর ভয়ঙ্কর বোমা তৈরি করছে। সো আমরা আমাদের মৃত্যুর কারণ তৈরি করছি। আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ হাফেজ।